সাংবাদিকতায় সব সময় প্রহর পল সমস্ত কিছু বিস্ময়ের মধ্যে দিয়ে কাটে। সকালবেলা ঘুম থেকে উঠে ভাবি এক, রাতে হয় আরেক। এটাই সংবাদের ধর্ম। এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বড় ঘটনা, যা পশ্চিম বাংলার মানুষেরও আগ্রহের কারণ এবং আশা করব ভারতীয় এই উপমহাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হয়ে উঠবে। সেই কারণ সম্পর্কে আপনাদের একবার অবহিত করতেই হবে। আজ বাংলাদেশে আজকে সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় দাস ব্রহ্মচারী, আমি পিসিআরকে বলবো একটু ছবি এবং ফুটেজ দেখাতে, যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী আজকে সোমবার বিকেলে তাকে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। এদিন বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামের পথে যাচ্ছিলেন তিনি এবং সেই সময় তাকে গ্রেফতার করা হয়। এর আগে 30 অক্টোবর চিন্ময় দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং বিভিন্ন অভিযোগ তার বিপক্ষে নিয়ে আসা হয়। এবং এই মুহূর্তে আপনারা জানেন যে চিন্ময় কৃষ্ণ দাস তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত এবং জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে তাকে দায়িত্ব পালন করা হচ্ছে এবং তিনি পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। ইসকনের পুণ্ডরিক ধামের অফিসিয়াল ফেসবুক পেজেও তার গ্রেফতারের কথা জানানো হয়েছে এবং সম্প্রতি আমরা জানি যে এই চিন্ময় দাসের নেতৃত্বে চট্টগ্রাম এবং রংপুর সহ বিভিন্ন এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের 8 দফা দাবিতে কয়েকটি সমাবেশ হয়েছিল এবং সেই সমাবেশ যারা সংগঠিত করেছিলেন তাদের অন্যতম ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। শনিবার নানান বাধা বিপত্তি পেরিয়ে রংপুরের সনাতনী জাগরণ জোটের বিভাগীয় মহাসমাবেশ হয় এবং সেখানে উপস্থিত ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তাল চট্টগ্রাম, সেই চট্টগ্রাম এবং এই আপনারা দেখতেই পাচ্ছেন যে ফেসবুক পেজে খুব পরিষ্কারভাবে ইসকনের পক্ষ থেকে তার যে ইসকনের পুণ্ডরিক ধামের অফিসিয়াল পেজ ফেসবুক পেজে তার গ্রেফতারের কথা জানানো হচ্ছে এবং নিন্দে জানিয়ে প্রতিবাদও করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এই মুহূর্তে এবং আমরা জানি ইসকনের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারাও নিন্দা করেছেন এবং যত সময় গড়াচ্ছে আমরা জানি যে বাংলাদেশ এবং ভারতবর্ষে আপনারা জানেন যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন দুই দেশেই, কিন্তু এই ধরনের ঘটনা কোথাও যেন উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে। অনেকে মনে করছেন যে বাংলাদেশের সরকার মানুষের চোখ ঘোরানোর জন্যই, আর্থিক সমস্যা ঘোরানোর জন্যই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। আমি একবার আমাদের রাজ্যে কি প্রতিক্রিয়া পড়েছে সেটা জানাবো, তার আগে আপনারা দেখতে পাচ্ছেন উত্তাল বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন তিনিও কিন্তু ইতিমধ্যে সামাজিক মাধ্যমে নিন্দা করে পোস্ট করেছেন। তিনি বলছেন এই যে হিন্দুদের এত বড় র্যালি হচ্ছে এবং তার পাশাপাশি তিনি খুব স্পষ্টভাবে তিনি বলছেন যে মোহাম্মদ ইউনূসকে তিনি তোপ দেখেছেন এবং হিন্দুদের ওপর যে বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ র্যালি হচ্ছে সেই র্যালিতে হামলা চালিয়েছে জিহাদিরা। এই জিহাদিদের কথা তারা বলছেন। তিনি বলছেন যে খালেদা অথবা হাসিনার মতো ইউনূসও জড়িত, বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চায়। এরই পাশাপাশি আমাদের রাজ্যের বিজেপির প্রতিক্রিয়া আপনাদের দেখাবো। ভারতীয় জনতা পার্টির প্রতিক্রিয়া, যদিও উপনির্বাচনে তাদের নৌকাডুবি হয়েছে তা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টি এই সুযোগে তারাও কিন্তু একেবারে
রেড়ে করে উঠেছে। এত বড় সুযোগ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বও ছাড়বে না। তার কারণ আমরা জানি নির্বাচনে, উপনির্বাচনে যা অবস্থা, তাতে তাতে এই ঘটনা নিয়ে তারা কি বলছেন একবার শুনবো। বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যিনি নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর ইউনূস সরকার গ্রেপ্তার করেছে। আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত। মমতা ব্যানার্জির ফ্যামিলিতে কি মিটিং, সিটিং, ইটিং হয়েছে সেটা নিয়ে উই আর নট ওরিড। আমরা এটা নিয়ে ওরিডও নই, চিন্তিতও নই, আমরা ভাবিতও নই। আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। हिंदू जो पश्चिम बंगाल में है, हिंदू जो भारत में है, वो हम लोग चुपचाप नहीं बैठेंगे। अगर हमारे ब्रह्मचारी चिन्मय कृष्णो दास ब्रह्मचारी को कुछ हो गया तो हम लोग आज पश्चिम बंगाल का हिंदू हमारे इधर आग लगेगा और हम लोग भी प्रतिवाद करेंगे। हम लोग चुप नहीं बैठेंगे। मोहम्मद यूनिस जी, आप तो बोले थे कि कोई अत्याचार नहीं होगा आप जब सिंहासन में बैठे, लेकिन हम लोग देख रहे हैं लगातार जो अन्याय वो अन्याय होते जा रहे हैं हिंदुओं के ऊपर। और अगर आप सोचते हैं कि हमारे चिन्मय ब्रह्मचारी उनको अरेस्ट करके आप हिंदुओं का मुंह बंद कर देंगे तो आप लेकिन ये भूल भब रहे। আমরা দেখছিলাম এই মুহূর্তে বাংলাদেশ উত্তাল। একদিকে রব উঠেছে যে বাংলাদেশকে হিন্দু শূন্য করে দিতে হবে, আবার অন্যদিকে বাংলাদেশের চিন্তাশীল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারাও কিন্তু প্রতিবাদ করছেন। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর দেশে দেশে যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের জঙ্গিপনা রয়েছে ধর্মের ভিত্তিতে বা ধর্মকে কেন্দ্র করে, আবার এমন অনেক মানুষ আছেন তার প্রতিবাদ করেন। সুতরাং গোটা বাংলাদেশকে দাগিয়ে দিলে চলবে না, কাঠগোড়ায় গোটা বাংলাদেশকে দাঁড় করালে চলবে না। সেখানেও কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে। কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশকে হিন্দু শূন্য করার যে ডাক জিহাদিরা বারবার দিয়েছে, জিহাদিরা যে কথা বারবার ঘোষণা করছেন, এবং বিভিন্ন সময় আমরা জানি কখনো আইসিস অর্থাৎ ইসলামিক স্টেট বা কখনো ভিন্ন নামে ভিন্ন স্বরে আল কায়দা নবতরভাবে এই বাংলাদেশের চ্যাপ্টার খুলেছে। তাদের লক্ষ্য একটাই, হিন্দু শূন্য করা বাংলাদেশ। বাংলাদেশে একজনও হিন্দু থাকবে না। এবং অনেকে মনে করছেন যে তাদের যে মত বা বিভিন্ন সময় বাংলাদেশে জঙ্গিরা কিভাবে কাজ করেছেন, তাদের কাজ করার মোডাস অপারেন্ডি কি, অনেকটা তথাগতবাবু যে কথা বলেন সে কথায় উদ্ধৃত করে বলি যে টুথপেস্টের টিউবের মতো, অর্থাৎ একবারে সমস্ত হিন্দুকে বার করে দিলে আন্তর্জাতিক ক্ষেত্রে ঝড় উঠবে। সেই জন্যে আপনারা সকালবেলায় দাঁত মাজার জন্যে যে টিউব ব্যবহার করেন, একটু চেপে চেপে বার করেন এবং ধীরে ধীরে গোটা টিউবটা খালি করেন। ঠিক সেইভাবেই নাকি বাংলাদেশে হিন্দু শূন্য হবে, অর্থাৎ হিন্দু শূন্য হবে বাংলাদেশ। কিন্তু ভারত সরকার কি করবে? যে ভারত সরকারে এখনো পর্যন্ত এনডিএ সরকার রয়েছে, যে সরকারের সিংহভাগ ভারতীয় জনতা পার্টি। অন্যান্য দল কংগ্রেস সহ আইএনডিএ জোটের অন্যান্য দল কি বলবে? তারা কি বসে শুধু দেখবে ধীরে ধীরে বাংলাদেশ হিন্দু শূন্য হবে, নাকি তারা সহিষ্ণুতার পরিচয় দেবে, অহিংসার বাণী ছড়িয়ে যাবে? আমরা এই বিষয়ে আলোচনা করব, কিন্তু তার আগে একবার আপনাদের জানিয়ে রাখি যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা আলোচনা করার জন্য যারা আছেন তারা মূলত প্রস্তুত হয়ে এসেছেন আমাদের রাজ্য রাজনীতি নিয়ে। কিন্তু এমন ঘটনা ঘটে গেছে বাংলাদেশে,
আমরা এই আলোচনার প্রথম অংশে আমরা এই ভাগেই থাকবো। আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে কারা আছেন। আমাদের সঙ্গে রয়েছেন তরুণ স্নেহায়ন সরকার, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন সোমনাথ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক, তবে তিনি এ রাজ্যে শাসকের পক্ষে ঝুঁকে থাকেন। আমাদের সঙ্গে রয়েছেন ফিরদৌস শামীম, বাম আইনজীবী, বামপন্থী মানুষ, এবং আমাদের সঙ্গে রয়েছেন মিতা চক্রবর্তী, কংগ্রেস নেত্রী এবং সর্বভারতীয় কংগ্রেসের তিনি অন্যতম মুখপাত্র। আমি একবার প্রথমেই চলে যাব স্নেহায়নের কাছে। স্নেহায়ন, পশ্চিমবাংলার এখন যা পরিস্থিতি, যেভাবে ভারতীয় জনতা পার্টির ভরাডুবি হলো 6-0, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের জঙ্গিদের বোধহয় কুর্নিশ করতে হবে। এত বড় একটা ইস্যু দিয়ে দিল ভারতীয় জনতা পার্টির, অন্তত পশ্চিম বাংলায় একবার অন্তত হিন্দু বাঙালির পক্ষে কথা বলুক, এটা নিশ্চয়ই আপনারা চাইবেন। আমার মনে হয় আমাদের ইস্যুর দরকার নেই, বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ হোক ফার্স্টে। দ্বিতীয়ত, আমি দাদুর মুখে শুনেছিলাম 47 সালে এরকম হিন্দু নিধনযজ্ঞ হয়েছিল বাংলাদেশে, আমি নিজের চোখে দেখতে পাইনি। আজকের বাংলাদেশ আমাকে সেই চিত্র দেখিয়ে দিচ্ছে সেই সময় কি হতে পারে। বিষয়টা হচ্ছে গিয়ে যে এই আক্রমণ যবে থেকে এই যে ইন্টারিম গভর্নমেন্ট এসছে ওখানে তবে থেকেই শুরু হয়েছে যে মানে হিন্দু মুক্ত বাংলাদেশ তৈরি করতে হবে। এবং মানে যেটা বেশি করে আমাদের দেখতে হচ্ছে যে এই সরকার প্রশাসনিক মদতে এই জেহাদিদের সাপোর্ট করছে। আজকে এই যে আপনার চিন্ময় কৃষ্ণ প্রভুকে যে অ্যারেস্ট করা হলো, অন হোয়াট গ্রাউন্ড অ্যারেস্ট করা হলো, সেরকম কি কোনো স্পেসিফিকেশন দিয়েছে ওখানকার সরকার? অবশ্যই অবশ্যই। কিন্তু স্নেহায়ন, এখানে আমি জিজ্ঞেস করব, নরেন্দ্র মোদী দেশের পাহারাদার, 56 ইঞ্চি চওড়া ছাতি নিয়ে দেশকে তিনি রক্ষা করবেন। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা আমরা রাত্রেবেলায় ঘুমাতে যাই কারণ নরেন্দ্র মোদী রয়েছেন বলে। গত 10 বছর এবং মোদী সরকারের 10 বছর এবং এনডিএ সরকারের এই কয়েক মাস আর কি, এই ঘটনা তো ঘটছে বাংলাদেশে এই সময়। আপনি তো বলতে পারবেন না জওহরলাল নেহরুর সময় ঘটছে। এই সময় কি করে ঘটে বাংলাদেশের মতো একটি রাজ্যে, রাষ্ট্রে, দুঃখিত, মাফ করবেন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মতো রাষ্ট্রে যেখানে আমাদের ভালো বন্ধু প্রতিবেশী ছিল, সেখানে হয়ে গেল, কেউ খবর পেল না। ভারতীয় ইন্টেলিজেন্স, এটা তো আমি অস্বীকার করতে পারি না। আমি ব্যক্তিগতভাবে যাদের ফ্যান বলা যেতে পারে, জয়শঙ্করজি, অজিত দোভাল, এদের মতো সমস্ত মানুষ থাকতে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে কেন? কোথাও কি ওইখানের জেহাদিরা ভারতীয় জনতা পার্টি এবং হিন্দুত্বের জিগির যাতে এই ভারতবর্ষে থাকে তার জন্য করছে? আপনাকে একটা জিনিস দেখতে হবে, এই যে জিনিসটা শুরু হলো 5ই আগস্ট, যে ওদের যে চেঞ্জটা হলো, একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট, সেটাকে ফেলে দেওয়া হলো। তার পরবর্তী সময় এই ইউনুস লেড একটা ইন্টারিম গভর্নমেন্ট এলো। এবং এই যে সরকারটা, এটা কিন্তু বিদেশি শক্তি পুষ্ট একটা সরকার, এটা কিন্তু একটা ওপেন সিক্রেট। এবং মিউনিস আমেরিকার মাটিতে দাঁড়িয়ে নিজে স্বীকার করেছে দ্যাট হ্যাড বিন ওয়েল অর্কেস্ট্রেটেড। এবং এই যে যারা করছে, টু বি ভেরি স্পেসিফিক, দ্য ডিপ স্টেট, এরা কিন্তু চায় এই রিজিয়নটায়, মানে এই বাংলাদেশ, পশ্চিমবাংলা, এই যে আমাদের চিকেন নেক, 7 সিস্টার্স, এই জায়গাটা অচলাবস্থা ক্রিয়েট করতে। আপনি ভাবুন কিভাবে জিহাদি শক্তিকে মদত দেওয়া হচ্ছে। ইউনিস আসার পরে একজন জঙ্গিকে ছাড়া হলো জেল থেকে, কে না, জাসিমউদ্দিন রহমানি। জাসিমউদ্দিন রহমানি কে? আল কায়দার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের হেড। জাসিমউদ্দিন রহমানি জেল থেকে বেরিয়ে হাসপাতাল থেকে 5টা পয়েন্ট বলল, ভারতবর্ষকে বিচ্ছিন্ন করার 5টা পয়েন্ট। 5 নম্বর পয়েন্টের মধ্যে 3 নম্বর পয়েন্টে উনি কি বললেন? আমি মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করছি পশ্চিমবাংলাকে স্বাধীন ডিক্লেয়ার করুন। তার পরবর্তী সময় আমাদের এখানে দাঁড়িয়ে কোন স্টেটমেন্ট দেওয়া হয়েছে এগেইনস্ট জাসিমউদ্দিন রহমানি? আমি একবার বলবো, পিসিআর এ প্রশ্ন রয়েছে, প্রশ্ন আমি একবার বলবো, বাংলাদেশের সর্বশেষ ছবিটা একবার দেখিয়ে দিতে। গোটা বাংলাদেশ এই মুহূর্তে উত্তাল, তার কারণ যেভাবে পুরো ঘটনাটা ঘটেছে তাতে কিন্তু সাধারণ মানুষ, বাংলাদেশের সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দুরা, তারা যেমন ক্ষোভে ফেটে পড়েছেন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারাও কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন। একবার সেই ছবিগুলো দেখিয়ে দিচ্ছি। এবং দেখতে পাচ্ছেন যে অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ ঢাকার, তারা কিন্তু ইতিমধ্যে সুনিশ্চিত করেছেন যে তাকে নিয়ে যাওয়া হয়েছে, আটক করা হয়েছে এবং হেফাজতে রাখা হয়েছে। আপনারা ছবি দেখতে পাচ্ছেন, বাংলাদেশের ইসকনের ছবি, এবং সোশ্যাল মিডিয়াতে তারা এই ছবি তারা দেখাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তারা বিভিন্ন জায়গায়, এমনকি আমরা দেখতে পাচ্ছি
যে ভারতীয় বিভিন্ন প্রভাবশালী মানুষদেরও তারা ট্যাগ করেছেন এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অর্থাৎ সংখ্যালঘু যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং তার সঙ্গে সঙ্গে বৌদ্ধরা আছেন তারা কিন্তু একই সঙ্গে সম্মিলিতভাবে নিন্দা করেছেন। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র আমরা জানি যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে তাকে আটক করা হয়েছে কিসের জন্য? আমরা ধীরে ধীরে আবার আলোচনায় ঢুকে যাব। অত্যন্ত অস্বস্তিকর আলোচনা, তার কারণ দেশ ভাগের যন্ত্রণা হিন্দু বাঙালির মতো আর কেউ সহ্য করেনি। পাকিস্তান এবং পাঞ্জাব, দুই পাঞ্জাবও ভাগ হয়েছে, কিন্তু সেই ভাগের ক্ষেত্রে যেভাবে ভাগ হয়েছে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা সেভাবে ভাগ হয়নি। সেই সময় প্রত্যেকটা রাজনৈতিক দল হিন্দু বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। কি কমিউনিস্ট, কি কংগ্রেস, কি গেরুয়া, তৎকালীন গেরুয়া অর্থাৎ জনসংঘ বা তার আগে যারা ছিলেন, কেউ মানুষের সামনে এসে দাঁড়ায়নি। পরবর্তীকালে কি নিদারুণ যন্ত্রণা হয়েছে। ঋত্বিক কুমার ঘটকের ছবি থেকে শুরু করে বিভিন্ন সাহিত্যিকদের লেখার বর্ণনায় রয়েছে। শুধুমাত্র এপারের বর্ণনা নয়, ওপারের সংখ্যাগরিষ্ঠ লেখক অর্থাৎ যারা সেই হিসেবে সংখ্যালঘু নয়, ওপারের সংখ্যাগরিষ্ঠ তাদের লেখাতেও ধরা পড়েছে। আসলে লেখক, সাহিত্যিক, চলচ্চিত্রকার তারা তো উদারমনা হন, তারা তো সত্যদ্রষ্টা হন। আর এই প্রশ্নে পশ্চিমবাংলার সবকটা রাজনৈতিক দল ঢোক গেলে, কেননা ইহুদিদের ইসরায়েল থাকলেও অনেকে মনে করেন হিন্দু বাঙালির কোনো দেশ নেই। জাতির সঙ্গে হিন্দু বাঙালির সঙ্গে প্রত্যেকটা রাজনৈতিক দল বিশ্বাসঘাতকতা করেছে, এরকমটাই অনেকে মনে করেন। আমি আবার আলোচনায় চলে যাব সোমনাথ সিংহ রায়ের কাছে। সোমনাথ দা, যা ঘটছে তাতে আপনার মনে হয় না পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার তীব্রভাবে তাদের এই মুহূর্তে প্রতিক্রিয়া জানানো উচিত? নিশ্চিতভাবে এটাই স্বাভাবিক। এটা মানে আপনি ঠিক কথা বলেছেন, তার কারণ আমিও এক্সপেক্ট করেছিলাম শুভেন্দু অধিকারী কিংবা অগ্নিমিত্রা পলের আগে আপনি নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহর একটা স্টেটমেন্ট দেখাবেন যে সেখানে হিন্দুদের, কারণ এটা বিদেশের ব্যাপার, প্রথম স্টেটমেন্টটা আসা উচিত ছিল স্বরাষ্ট্র দপ্তর কিংবা বিদেশ মন্ত্রক থেকে, সেরকম কিছু এলো না। এটা আমাদের না, এটা বিদেশের ব্যাপার, যেটা আমি বলছি, আমাকে দয়া করে বলতে দেবেন। তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারীকে বলতে শুনলাম কাল থেকে পণ্য পরিবহন বন্ধ করে দেবো। আরে বিএসএফ তো বর্ডারে আছে, তোমাকে অবরোধ করার কি দরকার আছে? সেন্ট্রাল থেকে একটা অর্ডার এলেই হয়ে যাবে। অগ্নিমিত্রা পল বলছেন যে কিছু হলে এখানে আগুন জ্বলবে। এখানে কেন আগুন জ্বলবে? এখানে কি তোমরা আবার হিন্দু মুসলমানের দাঙ্গা করবার চেষ্টা করবে? প্রশ্নটা ওদের স্টেটমেন্ট শুনে আসছে। ঋত দুঃখ আমাদেরও আছে। বীরেন রায় ছিলেন রংপুরের জমিদার, আমার দাদু, সব ছেড়ে চলে আসতে হয়েছিল। এমএতে সে সময় ইংলিশ মাস্টার, বিহারের একটা গ্রামে গিয়ে স্কুলে পড়াতেন। আমার মা মাসির একটা জামা কাপড় পরে দিন মানে দুটো করে তাদের সারাটা জীবন কেটেছিল। ঠিক ওই সময় রংপুরের জমিদারকে সেই হিন্দু বিতাড়িত হয়ে স্কুলের মাস্টার হিসাবে তাদের জীবনযাপন করতে হয়েছে, মানে কোনো হাতে পয়সা না নিয়ে আসার ইয়েতে। দুঃখটা আমাদেরও আছে। ওখানকার হিন্দুদের কি অবস্থা আমরা জানি, কিন্তু তার মানে এই নয় যে সমস্ত মুসলমানরা ওখানে হিন্দুদের উপরে অত্যাচার করছে। আপনি এই কথাটা ঠিক বলেছেন, শুভবুদ্ধি সম্পন্ন। এখানে হিন্দুদের উপরে অত্যাচারটা করছে সরকার। আপনি কখনোই, হিন্দুরাও বলছে না যে মুসলমানরা আমাদের উপর অত্যাচার করছে, তারা বলছে সরকার আমাদের উপর অত্যাচার করছে। এখন
তথাকথিতভাবে মুসলমানরা এই সরকার আছে, কিন্তু সব মুসলমান যে হিন্দুদের বিপক্ষে তা নয়। আমরা কতগুলো স্টেটমেন্টে যখন হাসিনা হয়েছিল তখন আমরা টিভিতে দেখেছি প্রচুর হিন্দু স্বীকার করছেন মুসলমান ভাইরা আমাদের বাঁচিয়েছেন। এখানেও যেমন অনেক সময় দেখেছিলাম আমরা বিভিন্ন ঘটনা, সবরের সমস্ত বিখ্যাত গল্প রয়েছে আদাব, এবং সেই গল্পতে আমরা দেখেছি বিভিন্ন ঘটনায় আমরা দেখেছি দাঙ্গার সময় কিভাবে হিন্দু মুসলিম তাদের মানবিক দিকটা জেগে ওঠে। আমি আসছি সোমনাথ দা, আমি একবার ফিরদৌসের কাছে চলে যাবো। ফিরদৌস, আপনি বামপন্থী, আপনি আইনজীবী, আইনটাও ভালো বোঝেন, আপনার কি কোথাও মনে হচ্ছে যে ওপারে সংখ্যালঘুদের ওপর অত্যাচার এপারে কার হাত শক্ত করবে? দেখুন, প্রথমেই বলি, আমরা এটা মানে আপনি নিশ্চিতভাবে একজন বরিষ্ঠ সাংবাদিক হিসেবে জানেন, বৈদেশিক নীতিতে এটা প্রথমে ঠিক করে নেন যে আমরা আজ যাই পারি, আমরা কখনো প্রতিবেশী পরিবর্তন করতে পারি না। তাহলে বৈদেশিক নীতি এমন হওয়া প্রয়োজন যাতে প্রতিবেশী রাষ্ট্রগুলো কোনোভাবেই ডিস্টেবল না হয়। এখন নিশ্চিতভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বলতে যা যা বোঝায়, একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ, একদিকে শ্রীলঙ্কা, ওদিকে চীন। আপনি যদি দেখেন যে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এই যে পররাষ্ট্র নীতি, বৈদেশিক নীতি কী হবে সেটা কিন্তু কেন্দ্রীয়ভাবে নির্ধারিত হওয়া উচিত প্রথম। এবার আসি বাংলাদেশের প্রসঙ্গে। আচ্ছা, বাংলাদেশে আমাদের দেশের যেমন সংবিধান আছে, বাংলাদেশেরও একটি লিখিত সংবিধান আছে। আমি জাস্ট পড়ার চেষ্টা করছিলাম এবং বলছিলেন না যে আমরা ছেড়ে এসেছি, আমাদের হয়তো বা ওনারও কোনো আত্মীয় আছে, এবং আমার মানে পিস্তুত দাদারা এখনও বাংলাদেশেই থাকে, তারা বাংলাদেশি। ফলে পিস্তুত দাদা যেমন একদিকে বাংলাদেশি, মানে দেখবেন আমার মানে দেশের বাড়ি যেখানে মুর্শিদাবাদ, সেখানে অনেকেরই আত্মীয় স্বজন বাংলাদেশে আছে। এখন এই খুব স্বাভাবিকভাবেই আবার যেমন দেখবেন হিন্দুদের মধ্যেও অনেকের আত্মীয় স্বজন আবার যেমন বাংলাদেশে আছে, আবার ওখানকার হিন্দুদের মধ্যে অনেকের আত্মীয় স্বজন পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আছে। এবার বলি যে এই যে স্বাভাবিক সম্পর্কগুলো যে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে, এটা পররাষ্ট্রনীতি যদি সঠিকভাবে নির্বাচিত না হয় তাহলে কিন্তু এই ডিস্টেবল হলে কি প্রতিক্রিয়া দেখানো উচিত সেই প্রতিক্রিয়া স্বরূপ আমরা পাবো। এই যে ধরুন অগ্নিমিত্রা পলের প্রতিক্রিয়া পেলাম বা শুভেন্দুবাবুর প্রতিক্রিয়া পেলাম, সেখানে যা দেখলাম যে তারা পররাষ্ট্র নীতির উপরে একেবারে বিশ্বাস রাখছেন না। শেষ করে নি, দেখুন এই যে ধরুন পণ্য পরিবহনের ক্ষেত্রে যথার্থই বলেছেন, বা এই যে ধরুন অগ্নিমিত্রা পল বলছেন যে এখানে আগুন জ্বলবে। আচ্ছা আচ্ছা, কেন আগুন জ্বলবে? আচ্ছা ভাবুন তো, যদি বাংলাদেশে কিছু হয় তাহলে তুমি কি বলছো যে ভারতবর্ষের পররাষ্ট্রনীতি এমন ভাবে গৃহীত হচ্ছে না, যার ফলে তুমি কেন্দ্রের শাসক দলের নেত্রী হিসেবে বলছো যে তোমার রাষ্ট্রে তুমি আগুন জ্বালিয়ে দিতে বাধ্য হবে? অবশ্যই আমি আসছি, কিন্তু না আমি আসছি, কিন্তু একটা প্রশ্ন আমার রয়েছে যে কোথাও কি বামপন্থীরা এর রাজ্যে এর দেশের সংখ্যালঘুদের ভয় পায়? সংখ্যালঘুদের ভয় পাবে কেন? তাহলে বামপন্থী নীতিতে না না, একদমই না। আমাকে তাহলে আমি জানতে চাই, আমার নাম ভিয়েতনাম কত দূরে? প্যালেস্তাইন আক্রমণ হলে বামপন্থীরা রাস্তায় নামে, প্যালেস্তাইন আক্রমণ হলে বামপন্থীরা রাস্তায় নামে। হামাস যদি ইসরায়েলের ওপর ধর্ষণ করে, খুন করে, তাহলেও বামপন্থীরা হামাসের পক্ষেই থাকে বলে অনেকে মনে করেন, অভিযোগ করেন, আমি করছি না। কিন্তু প্যালেস্তাইন নিয়ে চিন্তিত, ভিয়েতনাম নিয়ে চিন্তিত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, এদের নিয়ে কেন? আনসার দিতে দিন। সেই জন্য আমি বাংলাদেশের সংবিধানের কথা বলছিলাম। বাংলাদেশে একটা লিখিত সংবিধান আছে এবং সেই লিখিত সংবিধানে বলা আছে কি ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র হবে। প্রথম কথা হচ্ছে পৃথিবীর প্রতিটি রাষ্ট্র প্রাইমারিলি ধর্মনিরপেক্ষ হওয়া উচিত। যদি সেই রাষ্ট্র ধর্মনিরপেক্ষ স্পিরিট যদি বজায় না রাখতে পারে, আমাদের যদি আলোচনা করতে হয় হিন্দু মুসলিম খ্রিস্টান বৈধ বলে, তাহলে জানতে হবে যে রাষ্ট্রের যে বেসিক কনসেপ্ট সেই কনসেপ্টে ভুল রয়েছে, এবং সেই যদি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি সেই কনসেপ্টকে অ্যাডার না করে প্রতিটি রাষ্ট্রই সেক্ষেত্রে ভুল করছে। আমার প্রশ্ন হচ্ছে সংখ্যালঘুদের বামপন্থীরা দেখুন একদমই না, বলতে দিন দেখে বলি, ঠিক আছে? আমি দুটো কনসেপ্ট, একটা হচ্ছে বামপন্থীদের কনসেপ্ট। বামপন্থীরা অলওয়েজ মার্জিনাল ক্লাসের সঙ্গে। আপনি যদি দেখেন পৃথিবীব্যাপী এটা এবার বলি,
পৃথিবীব্যাপী এটাই সাধারণ ট্রেন্ড, আপনি জানবেন একজন বরিষ্ঠ সাংবাদিক হিসেবে, যে যেখানে যে ভাষাগত সংখ্যালঘু হতে পারে, ধর্মগতভাবে সংখ্যালঘু হতে পারে, যে যেখানে সংখ্যাগুরুদের দ্বারা যদি উৎপীড়িত হয় বা নিপীড়িত হয়, বামপন্থীরা সেখানে সর্বদাই যারা উৎপীড়িত হচ্ছে, যারা নিপীড়িত হচ্ছে তাদের পক্ষে ছিল, আছে এবং বাংলাদেশে নিশ্চিতভাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও আছে। আপনার তথ্যের জন্য বলে রাখি, বাংলাদেশের যে কমিউনিস্ট পার্টি তারা কিন্তু এই যে সরকার ফরমেশন, এই যে হিন্দুদের উপর আক্রমণ বা ধর্মগত কারণে তাদের অবস্থা খুব পরিষ্কার যে বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবেই তাকে ইনট্যাক্ট রাখতে হবে এবং তাদের সেই যে স্পিরিট, আমি একজন ভারতীয় হিসাবে আমার প্রজন্মের পর প্রজন্ম এই ভারতবর্ষে বাস করে, বাংলাদেশে সে কি হবে না হবে সেটা আমি নির্ধারণ করব না, এটা যেমন ঠিক সেরকম ভাবে বিশ্বব্যাপী যাতে প্রতিটি রাষ্ট্র ধর্মনিরপেক্ষ থাকে, একজন বিশ্ব নাগরিক হিসেবে আমি নিশ্চিতভাবে একথা চাই, যেমন ভাবে আমি চাই আমার ভারতবর্ষ। অবশ্যই কিন্তু এক সময় তো এই কলকাতাতে প্রতিধ্বনিত হয়েছিল কলকাতা শহরে, আমার নাম তোমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম। প্যালেস্তাইনের ওপর আগ্রাসী ভূমিকা ইসরায়েলের এবং সাম্রাজ্যবাদের জন্য প্যালেস্তাইন ছারখার হয়ে যাচ্ছে। আমি অন্তত আমার জীবনে 5টা মিছিল দেখেছি বামপন্থীদের প্যালেস্তাইনের সমর্থনে। অবস্থান একদম দেখেছি, সেটা যুদ্ধবিরোধী অবস্থান, নেলসন ম্যান্ডেলার সমর্থনে হয়েছে। আমার দারুণ লাগে এত আন্তর্জাতিকবাদ, কিন্তু বাংলাদেশে তো আন্তর্জাতিক। বাংলাদেশের হিন্দু যখন কাঁদে তখন কেন বামপন্থীরা ঘুমায়? আজ অব্দি তো আমাকে বলুন তো সাংবাদিক জীবনে বা আমার ছোটবেলা থেকে কোথাও দেখেছি বাংলাদেশের হিন্দুদের জন্য বামেরা লাল শালুনি, অসাধারণ লাগে, কিন্তু লাল রং তো দেখুন শুধু বামপন্থীদের নয়, আমারও খুব প্রিয় রং। রাস্তা দিয়ে রাজপথ দিয়ে লাল মিছিল যাবে, কৃষকদের, শ্রমিকদের, খেটে খাওয়া মানুষের, বৃদ্ধজনেদের। আচ্ছা ঋতুদেব, এবার আমি আজ অব্দি দেখিনি। এবার একটু বলি, আচ্ছা এই পশ্চিমবঙ্গে তো 34 বছর বামপন্থীরা শাসন করেছে, হ্যাঁ, আচ্ছা পশ্চিমবঙ্গেই বাংলাদেশ থেকে যারা এসছে 34 বছর শাসনে সব থেকে বেশি গ্রহণ করার ক্ষেত্রে কোন সরকার সব থেকে বেশি আগিয়ে ছিল বলুন তো? বাংলাদেশ থেকে যারা এসছে আগে কোন সরকার সব থেকে বেশি গ্রহণ করেছে বলুন তো? কোন সরকার? আপনি ভাবুন যে স্থানীয়ভাবে কোন রাজ্য সরকার যে গ্রহণ করার সব থেকে বেশি আগিয়ে ছিল। এবং শুধু তাই না, আপনি যদি পশ্চিমবঙ্গের আপনি বলছিলেন না পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা, আচ্ছা বলুন তো জ্যোতি বসুর মানে পূর্বপুরুষরা তারা কোথায়? বাংলাদেশের। অবশ্যই। তাহলে যেখানে একটি বামপন্থী দলে সব থেকে বেশি দিন থাকা একটি মুখ্যমন্ত্রী, তার পরিবার বাংলাদেশ থেকে আগত হয়েছে, তাকে নেতা হিসেবে আপনি তাদের নিয়ে প্রশ্ন তুলছেন। আমি এই বিষয়ে আলোচনা করছিলাম। আমি এটাও জানি যে এটাও শোনা যায় যে বাংলাদেশের থেকে আগত এক বাম নেত্রী, তিনি গণধর্ষণের শিকার হয়েছিলেন, মুখ বুজে এসে তিনি এখানে এসে সম্প্রীতি এবং সৌহার্দ্যের মিছিলে হেঁটেছিলেন। আমি তার মানবিকতাকে স্যালুট জানাই, অবশ্যই স্যালুট জানাই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে ভারতে প্যালেস্তাইন কাঁদলে কলকাতা কাঁদে, বাংলাদেশে চট্টগ্রামে হোক, কক্সবাজারে হোক, ঢাকাতে হোক, হিন্দু বাঙালি যখন কাঁদে, আমাদের এখানকার বঙ্গজ কমিউনিস্টরা কেন কিছু বলে না? আমি এই প্রশ্নটা আপনাকে অভিনয় না, আপনি যে কথাটা বলেছেন ওটা কিন্তু গভীরভাবে পিএইচডির বিষয়, যে এই শাসনকালে বাংলাদেশ থেকে আগত ভোটারদের সংখ্যা বেশি বেড়েছে না ওই জমানায় বাংলাদেশ থেকে আগত ভোটারদের সংখ্যা বেশি বেড়েছে? এটা কিন্তু পিএইচডির বিষয়। আমি আপনার কাছে আসছি, আমি একবার মিতার কাছে এবং তাদের আপনি শুধুমাত্র ওই ভোটার হিসেবে দেখছেন। আমি দেখিনি, কিন্তু বাংলাদেশ থেকে পশ্চিম বাংলা, আমার যদি এটার জন্য জেল হয় আমি জেলে চলে যাব না, কারণ আমরা জানি শাসক কিভাবে বাংলাদেশের ভোটারদের ব্যবহার করে। না, বাংলাদেশ থেকে আসার ক্ষেত্রে মানে এই পশ্চিমবঙ্গ তো সব থেকে বেশি সাফার করেছে, এবং সব থেকে বেশি সাফার করেছে যদি আপনি ওই হিসাবে দেখেন, সব থেকে বেশি গ্রহণ করেছে কিন্তু পশ্চিমবঙ্গ, এবং বিশেষ করে সব থেকে বেশি লাভবান হয়েছে ধর্মনিরপেক্ষ তথাকথিত কোট আনকোট ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো। আমি এবার চলে যাব মিতা চক্রবর্তীর কাছে। মিতা, আমার ছোট্ট একটা প্রশ্ন আছে। এরকম অভিযোগ অনেকে করেন, বাংলাদেশ থেকে আগত হিন্দু শরণার্থীরা, উদ্বাস্তুরা যখন জওহরলাল নেহরুর কাছে গিয়েছিলেন, তখন জওহরলাল নেহরু বলেছিলেন বিদেশ মন্ত্রকের সঙ্গে, অর্থাৎ বিদেশ মন্ত্রীর সঙ্গে দেখা করতে।
তাতে হিন্দু বাঙালি যারা ভিটে মাটি ছেড়ে এখানে এসেছিল তাদের আত্মা কেঁপে উঠেছিল যে তাহলে কি আমরা বিদেশি। আমার প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কেন পার্লামেন্টে সমস্ত সবাই মিলে ওই সমস্ত হিন্দু সংখ্যালঘু ভাই বোনেরা যারা আমাদের ভাষায় কথা বলে তাদের পক্ষে দাঁড়াবে না গোটা পার্লামেন্ট? আচ্ছা, প্রথম কথা বলি যে নেহরুজি হয়তো বিদেশ মন্ত্রকের কথা এই জন্য বলেছিলেন যে সেটা হয়তো প্রসেস ছিল যে ওই মিনিস্ট্রিতে ডিল করছে। বিদেশ নীতি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট দেখে। অবশ্যই অবশ্যই। তো এখানে যদি বাংলাদেশে, এবং যেটা উনি বললেন ওনার সাথে আমি সম্পূর্ণভাবে একমত, যে আমরা আমাদের নেবার্সদের চুজ করতে পারি না। আমাদের চারিদিকে যদি আপনি দেখেন, জিওগ্রাফি দেখেন, একদিকে পাকিস্তান, একদিকে চীন, অন্যদিকে শ্রীলঙ্কা যেটা ফিনান্সিয়ালি আনস্টেবল একটা দেশ হয়ে গেছে, এবং এদিকে বাংলাদেশের সাথে কিন্তু ভারতবর্ষের ভালো সম্পর্ক চলছিল। সেখানে বাংলাদেশে এত বড় একটা পাওয়ারের ট্রান্সফার হলো, এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর এই দেশের প্রধানমন্ত্রী যিনি কিনা ক্লেম করে মানুষজন যে তার কথায় বড় বড় যুদ্ধ থেমে যায়, তার কাছে খবর পর্যন্ত ছিল না। এটা কিন্তু একটা বিশাল বড় ইন্টেলিজেন্স ফেলিয়ার দেখায়। তো এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা সম্পূর্ণভাবে আপনি বলছেন যে আবার মৌনব্রত অবলম্বন করবেন নাকি? না 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 না, আমি আপনি আমাকে শেষ করতে দিন। না, আপনাকে নয়, আপনি তার কথা বলছি যিনি মণিপুরে মৌনব্রত অবলম্বন করেন। আপনি বলছেন যে এই মুহূর্তে তো কিছু বলেননি এখন অবধি। সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হচ্ছে বাংলাদেশে, এবং সেটা আজকের এই শুধুমাত্র এই গ্রেফতার বা এই যে ধরে নিয়ে গেছে শুধু সেই ব্যাপারে বলছি না, লাগাতার সংখ্যালঘুদের উপরে, হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে। তার নিন্দা আমরা আগেও করেছি, আমাদের নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে আমাদের এআইসিসি প্রেসিডেন্ট, হ্যাঁ টুইট আছে রাহুল গান্ধীর, আপনি চাইলে আমি টুইটে নিয়ে করে দেব। হিন্দুদের উপরে, মাইনরিটিসের উপরে যে অত্যাচার হচ্ছে বাংলাদেশে, সেটার নিন্দা আমরা অফিসিয়ালি করেছি, আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট আছে, খার্গেজি স্টেটমেন্ট আছে, রাহুল গান্ধীজি স্টেটমেন্ট আছে, এবং আমরা আজকেও বলছি যে সংখ্যালঘুদের বিরুদ্ধে যে অত্যাচার হচ্ছে, প্রধান বিরোধী দল হিসেবে অ্যাজ আ প্রিন্সিপাল অপোজিশন পার্টি ইন ইন্ডিয়া আমরা এটা তীব্র নিন্দা করি এবং এটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আছি। সংখ্যালঘু ভাই বোনদের সাথে বাংলাদেশে আমরা তাদের জন্যে আমরা দাঁড়িয়ে আছি। তৃতীয় কথা হচ্ছে, বাংলাদেশের ভেতরে যে সমস্যাটা হচ্ছে তার আমরা নিন্দা করতে পারি, তার আমরা ডিপ্লোম্যাটিক সলিউশনস চাইতে পারি, আমাদের বিদেশ নীতিতে আমরা চেঞ্জেস আনতে পারি, কিন্তু সেটার পরিপ্রেক্ষিতে অগ্নিমিত্রা পাল যখন বলে ওখানে কিছু হলে এখানে আগুন জ্বলবে, সেটার নিন্দাও কিন্তু করা ভীষণভাবে দরকার, ভীষণভাবে প্রয়োজনীয়। কারণ ওখানে যদি কেউ কিছু করে তার জন্য এই দেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণ কেন হবে? আগুন জ্বলবে মানে কে কাকে আগুন জ্বালাবে? আলোচনা আসছে, একবার শুধু দেখিয়ে দেব যে হাড়োয়াকে নিয়ে বিরোধী দলনেতা কি বলেছেন এবং যেটি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ। 2026-এর নির্বাচনে হাড়োয়া নিয়ে কি বলেছেন, তারপরেই বাংলাদেশে আবার ফিরে আসবো। তৃণমূলের ওই গাধাগুলো জানে না 19 সালে ওর মালিক মমতা ব্যানার্জি আর ওর ভাইপোরা বেরোয়নি বাড়ি থেকে। আমি গিয়ে কালিয়াগঞ্জ খড়গপুর বাই ইলেকশনে জিতিয়েছিলাম, বিজেপিকে হারিয়ে তৃণমূলকে জিতিয়েছিলাম। সেই আসন 21 সালে বিজেপি জিতেছে, হিরণ চ্যাটার্জি এবং তপন দেব সিং। তৃণমূলের এই মূর্খ গাধাগুলো জানে না 21 সালে ব্রজকিশোর গোস্বামী 60,000 ভোটে শান্তিপুরে জিতেছে। সেই শান্তিপুর থেকে জগন্নাথ সরকার 24 সালে 30,000 লিড নিয়েছে। এই মূর্খগুলো জানে না 2023-এ ওখানে নির্মল রায় 4,000 ভোটে জিতেছিলেন, 4,500 ভোটে। ওই কেন্দ্রে নির্মল রায় হেরেছেন লোকসভা নির্বাচনে 20,000 ভোটে জয়ন্ত রায়ের কাছে, বিজেপির কাছে। অতএব এসব কথা গল্প বলে লাভ নেই। ভারতীয় জনতা পার্টি মানুষের মধ্যে আছে। আমি আবারও বলি, নৈহাটি, দালডাংরা, মেদিনীপুর এবং মাদারিহাট সাধারণ নির্বাচনে বিজেপি জিতবে। আর সিতাই আর হাড়োয়া আমরা কখনো জিতবো না। সিতাইতে 40% মুসলিম ভোট একসঙ্গে ভোট দেয় মুসলিম লীগকে, মুসলিম লীগ 2 মমতা ব্যানার্জিকে। আর হাড়োয়াতে 80% মুসলমান, তারা মমতাকেই ভোট দেয়। তৃণমূলের ওই
বুঝতে পারছেন বিরোধী দলনেতা যে কথা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই কারণে বাংলাদেশ এ রাজ্যের রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। প্রশ্নটা হচ্ছে, আমি খুব দ্রুত চলে যাব, কি মনে হচ্ছে বাংলাদেশে যত সংখ্যালঘু কাঁদবে তত এ দেশের সংখ্যালঘুর কপালেও দুঃখ নাচছে? এই রকম একটা পরিস্থিতি যদি সৃষ্টি করা যায়, উভয় দেশের যারা তথাকথিত কোট আনকোট সাম্প্রদায়িক তাদের সুবিধাই হবে। ধর্মীয় উৎপীড়ন এই যে সংখ্যালঘুদের উপরে যে দেশের ক্ষেত্রে হ্যাঁ। এখন যেখানে যেখানে সাম্প্রদায়িক রাজনীতির উপর ভিত্তি করে থাকা শাসক দল থাকবে, সেখানে সেখানে সেই রাজনৈতিক দল, শাসক দল বিশেষ করে এই দেশের ক্ষেত্রে যেমন বিজেপি, তারা সাম্প্রদায়িক রাজনীতি, নাহলে ভাবুন একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে একজন শাসক দলে একজন নেতা, সর্বোচ্চ নেতা, তার স্টেটমেন্ট হচ্ছে ওখানে মুসলমান বাস করে, তাই তা আমরা জানি যে এরা ভোট দেবে না। এইটা যদি তাদের অ্যাপ্রোচ হয় যে ধর্মীয় লাইনে ভোট ভাববে, তাহলে রাজনীতি তাদের কি হবে খুব রাজনীতির বলে সাম্প্রদায়িক। বাংলাদেশের ঘটনা এই রাজ্যে এবং ভারতবর্ষে খুব গভীরভাবে একটা প্রভাব ফেলবে হলে সেটা খুবই দুর্ভাগ্যজনক হবে। কারণ এটা আমি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বলবো না, আমি এটাই বলার চেষ্টা করছি যে এখানকার সরকার, রাজ্যে যে সরকারে আছে এবং কেন্দ্রীয় সরকার, দুটো সরকারকে আমি এই অ্যাপিলই করব যেটা ডিপ্লোমাসি থ্রু দিয়ে এটা সলভ করুন। এটা একটা আন্তর্জাতিক বিষয় এবং পাশের দেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে বলে এই দেশের কিছু মানুষ এই দেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার করতে হবে। যদি এইটা হয়, এটা যদি ন্যায় ব্যবস্থা হয়, তাহলে সে তার থেকে বেশি দুর্ভাগ্যজনক কোনো পরিস্থিতি হতে পারে না। অবশ্যই। আমি খুব দ্রুত একবার চলে যাবো, সময় একেবারে শেষ। কি মনে হচ্ছে এই মুহূর্তে পাকিস্তানের থেকেও বাংলাদেশ কি বেশি বিপজ্জনক? না দেখুন, সব থেকে বড় বিপজ্জনক হচ্ছে গিয়ে, বা সব থেকে বেশি আতঙ্কিত আমরা হচ্ছি ওখানকার হিন্দুদের কথা ভেবে, তাদের উপর যে আক্রমণটা চলছে। আর আমি আতঙ্কিত হচ্ছি এদেশের রাজনীতি। একটু বলতে দাও আমাকে তো আনইন্টেড সবাই বলতে। আপনিও আতঙ্কিত, আমিও আতঙ্কিত। হ্যাঁ, আমি কেন বলছি, আমি কেন এই কথাটা বলছি, যে বারবার এই পররাষ্ট্র নীতির কথা হচ্ছিল না। পররাষ্ট্র নীতি হয় একটি রাষ্ট্রে একটা স্বাধীন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারের সাথে, কোনো পাপের স্টেটের সাথে না। আমার বক্তব্য হচ্ছে, যখন কংগ্রেস বা যখন অন্যান্য দলগুলো যখন ইউনিসের সমালোচনা করছে, আচ্ছা ইউনিসকে যারা বসালো তাদের সমালোচনা কেন করছে না? কারা বসিয়েছে আজকে? এটা তো জলের মতো পরিষ্কার। যারা ওখান থেকে বসে নিয়ন্ত্রণ করছে তারা কেন আজকে ইউনিসকে ডিরেক্ট দিচ্ছে না? পরিবর্তন হয়ে গেছে, এখন তো মানে পাওয়ার ট্রান্সফার হয়নি। পাওয়ার ট্রান্সফার তো হয়নি, এখন পাওয়ার ট্রান্সফার তো হয়নি। বিষয়টা হচ্ছে যে ওইখানে থেকে কেন বলা হচ্ছে, কনস্টিটিউশনের কথা বলা হচ্ছে। বাঙালি হিন্দুকে ভারতীয় জনতা পার্টি কতটা কাছের মনে করে সেটা আগামী 24 ঘন্টায় বোঝা যাবে। কেন্দ্র সরকার কি পদক্ষেপ নেয় সেটা বোঝা যাবে ডেফিনেটলি। এবং আপনি যে চিন্তিত, আপনি নিশ্চয়ই চিন্তিত এই পুরো ঘটনাতে এবং ভূমিকাতে, আমিও চিন্তিত রাজনীতিবিদ, ভারতবর্ষের রাজনীতিবিদদের নিয়ে। তার কারণ এখনো পর্যন্ত ইতিহাস বলে কোন রাজনৈতিক দল ওই পূর্ববঙ্গ থেকে আসা যে সমস্ত উদ্বাস্তু বাঙালি রয়েছে তাদের শুধুমাত্র ভোট ব্যাংক ভেবেছিল। আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল তাদের পেছনে এসে দাঁড়ায়নি, তাদের হাহাকার কান্না শোনা যায়নি। এবং এটা বলতে লজ্জা করে যে তৎকালীন বেশিরভাগ লেখক, সাহিত্যিক, চলচ্চিত্রকার শুধু এ রাজ্যে বা এ দেশে যন্ত্রণা দেখিয়েছে, ও দেশে কি হয়েছিল সে কথা দেখায়নি। কিন্তু তৎসত্ত্বেও বলি, যখন আমি আপনাকে এটা আমি কন্ট্রোভার্ট করছি এই কারণে যে ওদেশ থেকে আসা উদ্বাস্তু পরিবারের একজন সন্তানকে একটি রাজনৈতিক দল সর্বোচ্চ নেতা বানিয়েছে, তার নাম জ্যোতি বসু। অবশ্যই সেটা আজকে রাত্রে নিশ্চয়ই বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, লেখক, সাহিত্যিক, শিল্পী, বিদ্বজনেরা, মাস্টারমশাইরা, তাদের শুভবুদ্ধি নিশ্চয়ই জাগ্রত হয়েছে। তারা তাদের মতো করে চেষ্টা করবেন। এ দেশেও যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারাও এই ঘটনাটাকে নিশ্চয়ই নিন্দে করবেন। কিন্তু কখনোই আমাদের দেশে ধর্মের ভিত্তিতে ভাগাভাগি হবে না, এটাই আশা করব। আমিও স্নেহায়নের মতো আতঙ্কেই ঘুমাতে যাচ্ছি। ওর আতঙ্কের কারণ যে এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তা, আর আমার আতঙ্কের কারণ এদেশের রাজনীতিবিদরা। বিশ্বাস করুন, আমি এমন কোনো রাজনীতিবিদকে জানি না যাদের মন হিন্দু বাঙালিদের জন্য কাঁদে এদেশে। জানি না, আগামী 24 ঘন্টা বাদে হয়তো আমি আমার মত পাল্টাবো, সেই আশায় বুক বেঁধে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন অবশ্যই।
অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যালঘুরা অবশ্যই ভালো থাকবেন, এ রাজ্যে এ দেশের সংখ্যালঘুরা, কারণ সেটাই মানবিক ধর্ম। এ রাষ্ট্রের সংখ্যালঘুরা ভালো থাকবেন, তার কারণ শেষ পর্যন্ত জয় হবে মানবিকতার। সাময়িক কিছু ঘটনা ঘটছে, শেষ পর্যন্ত কিন্তু এই উপমহাদেশে মানব ধর্মেরই জয় হবে। আপাতত বিদায় নিচ্ছি, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত এবং আপনাদের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা, হয়তো অনেক হার্শ বা টাফ প্রশ্ন করেছি, কিন্তু আপনারা আপনাদের মতো জবাব দিয়েছেন। বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রত এখানে শেষ করছি।